ওরে সে মাটি আমার যাবে চলে স্বপ্ন দেখলাম আমি রাত্র নিশীতকালে কে যেন আমাকে স্বর্গধাম থেকে ডেকে বলছে, ওরে ওরে লাল, তুই শিগগিরি করে স্বর্গধামে চলে আয়, নতুন পৃথিবী দেখবি। ও ও খোদা, তাহলে কি আমি আর বাঁচব না? তাহলে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি, আমার একমাত্র পুত্র নাবালক, তো তাকে আমি কার কাছে রেখে যাব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। কে আছিস? আব্দুল হামিদ, যাও। আমার ভাই তরু আছে বড় হুজুর, মুই যাইমু আর আইমু। ভাইজান, আমাকে ডাকছেন ভাইজান? হে ভাই তরু, ভাই ভাইজান, আমার যে সময় শেষ হয়ে গেছে। এ কি বলছেন ভাইজান? আপনি এত চঞ্চল হচ্ছেন কেন? আর আপনি এত বিচলিত হচ্ছেন কেন? ওরে ওরে ভাই তরু, আজ নিশীতে আমি স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে স্বর্গধাম থেকে ডেকে বলছে, ওরে ওরে লাল, ওরে লাল, তুই শিগগিরি করে স্বর্গধামে চলে আয়। না ভাইজান, না, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, ডাক্তার নিয়ে আসছি ভাইজান। না ভাই, ডাক্তারকে ডাকতে হবে না ভাই, ভাইজান, আমার সময় যে শেষ। তুমি আমার একটি কথা রাখবে ভাই? বলুন ভাইজান, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমার শরীরের এক বিন্দু রক্ত দিয়ে হলো আপনার কথা আমি পালন করব ভাইজান। ভাইজান, আমি মনে হচ্ছে শান্তি পাবো। তাহলে শোনো। বলুন ভাইজান, বলুন। আমার প্রথম সত্য হলো, আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে উইল করে দিয়ে যাব। এ কি বলছেন ভাইজান? হ্যাঁ ভাইজান, আর আমার তোতাকে তুমি দেখে রেখো, তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, আর সে যেন নাবালক থেকে সাবালক হবে, তখন তাকে একটি উচ্চ বংশের মেয়ে বিবাহ করার দেবে। ভাইজান, তারপর তার হাতে তার অর্ধেক সম্পত্তি ভাগ করে দিবে। ভাইজান, বলো বলো ভাইজান, তুমি কি আমার কথা রাখবে? ভাইজান, আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি ভাইজান, তো তাকে ভালোভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ গড়ে তুলব। আর কোথাও যখন নাবালক হতে সাবালক হবে, তখন আমি তাকে উচ্চ বর্ষের শিক্ষিত মেয়ে দেখে তাকে আমি বিয়ে দিব ভাইজান। আর তৃতীয় শর্ত হলো, আপনার এই 9 লক্ষ টাকার জমিদারি আমি তার নামে উইল করে দেব ভাইজান। আপনার কাছে আমি প্রতিজ্ঞা করলাম ভাইজান।
আমি আমি তাহলে মরেও যে শান্তি পাবো। কোথায় আব্দুল হামিদ? মোরে ভুলাইলেন হুজুর। যাও আব্দুল হামিদ, আমার দানপত্র দলিলটা নিয়ে এসো। ঠিক আছে বড় হুজুর, মুই যাইমু আর আইমু। ভাইজান আপনি সব বলবেন না ভাইজান। আল্লাহ তাআলা যদি মেহেরবান খোদা আপনাকে বাঁচিয়ে রাখে তাহলে আমাদের সুন্দর সংসার ভালোভাবে চলবে ভাইজান। হুজুর এই যে দলিলখানা নিয়ে আইছি। ও কৃষ্ণা থাকতে জীবন হলুর হাতে থাকতে জীবন হলুর হাতে ভাইজান ভাই চলো। ভাইজান পাগল কিনা বলে আর ছাগল কিনা খায় এইসব কথায় আপনি কর্ণপাত করবেন না ভাইজান। দিন ভাইজান এখানে আপনি লিখে দেন ভাইজান। দিব দিব। হ্যাঁ ভাইজান। হ্যাঁ ভাইজান। ও লালু মে আর জমিদারি হলু মেরা ও ভিতারি লালু মে আর জমিদারি হলু মেরা ও ভিতারি সাগরে তোমারি প্রাণের ইচ্ছা সাগরে ভাসিবে গো সাগরে ভাসিবে গো সাগরে ভাসিবে গো না ভাইজান এসব কথায় আপনি বিশ্বাস করবেন না। রাস্তার পাগল একটা পশুর সমান, সে যা বলে তা সত্য বলে না, সব সময় মিথ্যা বলে থাকে। তাই তো পাগলের কথায় কর্ণপাত করবেন না ভাইজান। আপনি নিশ্চিন্তে চলুন, আপনার বিশ্রামের প্রয়োজন ভাইজান। ভাই চলো, আমার আমার সমাজে শেষ হয়ে এসেছে। চলো আমি মসজিদে গিয়ে এই বছরের নামাজটা আদায় করবো। হ্যাঁ তাই চলুন ভাইজান, তাই চলুন। ওগো খুদা মেহেরবান, কি হয়ে গেল? কেন কেন আমার পিতা চলে গেল জানি না। আরে
আমার ভাতসপুত্র কাকা। তোতা মিয়া এভাবে কান্না করছো কেন? ও কাকা, আমার পিতাজি আমাকে ছেড়ে চলে গেছে। এখন কে আমাকে দেখাশোনা করবে? কে আমাকে খাইয়ে দেবে? কে আমাকে তুতা বলে ডাকবে? বোকা ছেলে, ওরে তোতা, বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না রে। কাকা, আরে আমি তো রয়েছি কাকা, তোর পিতার অজান্তে। আমি যে তোকে আমার স্নেহের সন্তানের মতো সর্বদাই দেখে যাচ্ছি। এখন তোর পিতা নেই, তাতে তুই দুঃখ করছিস কেন? আমি ইনশাআল্লাহ তোকে লেখা পড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ভালো বংশের মেয়েকে তোকে বিয়ে দিব। আর আগামীকাল তোকে আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসবো বাপ। সত্যি বলছো কাকা? হ্যাঁ ঠিক আছে, চল এবার চলো বাবা। তোকে আমি আগামীকাল স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। আমারে আমার তো ভালো ছেলে এই বংশের মধ্যে নাই। বসুন স্যার, মারবেন না। কাজী সাহেব যে হ্যাঁ মাস্টার সাহেব, হঠাৎ স্কুলে কেন? আমি এসেছি আমার ছোট বোন গুনুকে নিয়ে আপনার স্কুলে ভর্তি করতে। হ্যাঁ, তা তো ভালো কথা। বলুন মাস্টার সাহেব, আপনার স্কুলের বেতন কত আর মাসিক ভর্তি ফিস কত আর বেতন মাসিক 60 বেতন টাকা, কত? মাসিক বেতন 120 টাকা। ঠিক আছে মাস্টার সাহেব, এই আপনার বেতন এবং ভর্তি ফিস আমার বোন গুনুকে আপনি আপনি শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। আপনার ব্যাপারে কোনো চিন্তা থাকুন কাজী সাহেব। বোন গুনু, তুই ভালো মতো লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, এ আমার আশা। আমার জন্য দোয়া করবেন ভাইজান, আমি যেন আপনার মান ইজ্জত রাখতে পারি। ঠিক আছে বোন, আমি এখন গেলাম। তোমার নাম কি? স্যার, আমার নাম হয়েছে গুনু। হ্যাঁ ঠিক আছে, সুন্দর নাম, বসো ওখানে। চেয়ারম্যান জলিলউদ্দিন সাহেব যে মাস্টার সাহেব, হঠাৎ স্কুলে আপনি? আমি হঠাৎ করে এসেছি আমার বাতসপুত্র তোতাকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। না মাস্টার সাহেব, আমি বসতে আসিনি, আমি এসেছি আপনাকে দুটি কথা বলতে। বলুন। আমার বাতসপুত্র তোতাকে আপনার নিজের সন্তানের মতো দেখে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন চেয়ারম্যান সাহেব। তাহলে আপনার কথা শুনে আমি খুবই আনন্দিত হলাম এবং খুশি হলাম। তোতা ভালোভাবে লেখাপড়া কর। ঠিক আছে, এখন আমি আসি। হ্যালো হ্যালো, দাঁড়াও গুনু। কি বলবো বলো? কি ভেবেছো নিজেকে? একটিবার তুমি চিন্তা করে দেখেছো? তুমি হচ্ছ সাধারণ একটা কাজী বংশের মেয়ে, আমি হচ্ছি জমিদার বংশের ছেলে, মরহুম জমিদার লাল মিয়ার একমাত্র ছেলে। ছোট জমিদার তুতা মিয়া আজ স্কুলে প্রথম এসে অঙ্কে হেরে গিয়ে যে অপমান তুমি আমাকে করেছো, আমি যদি জমিদার বংশের ছেলে হয়ে থাকি আজকের এই অপমানের প্রতিশোধ লড়াই করলে শোধ করবো, নইলে বৃথায় আমার নাম জমিদার তুতা মিয়া। কথাটা মনে থাকে যেন কোনো। পারি সে পড়া পারলো না, তাতে আমার কি দোষ? ঠিক আছে, আমাকে যারা স্কুলে এমন ভাবে অপমান করেছে, আমিও কাজীর বংশের মেয়ে গুনু, এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি, কোথায় আমি কাজীর বংশের মেয়ে?
করতে করতে আমি বড়ই ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু শিকার যে আমি করতে পারলাম না। তাহলে আজকের মতো চলে যাচ্ছি, আবার আসবো শিকার করতে। দাদা দাদা গুনু, দাদা গুনু, তোর মুক্তি এত মনে লেগে যাচ্ছে কেন বল? দাদা আর যাব না ওই কেন কেন গুনু বল? দাদা গো, দাদা আর যাব না ওই দাদা আর ওই স্কুল আর করতে যাব না দাদা, আর ওই স্কুল আর করতে যাব না দাদা। সাক্ষী তোকে কিছু বলছে বল, বল গুনু বল। মুগহামির তোতামিয়া দাদা গো, ও দাদা গালি দিছে মোহ। বেশ, ঠিক আছে, আমি তোকে বাড়িতে মাস্টার রেখেই লেখাপড়া শিখাবো। সত্যি বলছি দাদা? হ্যাঁ তাই হ্যাঁ, চলো গনু, চল দাদা, চল তাই এখন চলো। করে চল। কি আচ্ছা গনু, আমি বলতো দেখি, আমি এক এক করে 3খানা পত্র দিয়েছি, কিন্তু আমার ভাই যে আমাকে একটি পত্রের উত্তর দাদা আমিও তো তাই ভাবছি, সেই যে ভাইজান গেল এখনো এলো না, তাকে একটি নয় দুটি নয় তিনটি চিঠি দেওয়া হয়েছে। দাদা এমন তো ভুল- সে তো 3টি চিঠির একটি চিঠির উত্তর দিল না দাদা। বোন গনু, হয়তো কি কে কে এমন করছে? দাদা দাদা তুমি শুনছো দাদা? এটা মনে হচ্ছে ভাই, আমি ভালো আছি, তুমি কেমন আছো দাদা? আমি তো ভালো আছি ভাই, কিন্তু আমি এক এক করে তোকে 3খানা পত্র দিয়েছি, তুই আমার পত্রের উত্তর দিস। বাবা ওরে খালে, ঠিক আছে, তুই বল, আমি যে বলতে পারছি না। হ্যাঁ বলো না কি হয়েছে। আর ঠিক আছে, আমি বাবাকে দেখে আসি। আলেক! না ভাই, যাচ্ছি ভাই। বনু, আমি যে বলতে পারছি না। বল, বল, কি হয়েছে? ভাইজান হ্যাঁ বলো না কেন, বল গুনু, দাদা বলো বাবা কি হয়েছে? ভাইজান যখন তুমি বিলেতে গিয়েছিলে তখন হ্যাঁ বল না, আমার কি হয়েছে? আমাদের বাবা আমাদের ছেড়ে চলে আরে ভাই, তা দিলে কি হবে? সবার বাবা মা তো চিরদিন বেঁচে থাকে না। ওগো দাদা, কেন বাবা কেন তুমি আমাকে খবর দিলে না? আমার বাবাকে আমার বাবা চলে গিয়েছে বলে কি হয়েছে? আমি যে তোদের দাদা, একবার মনে পড়েনি। ভাইজান গনুরে, আমি যে একা হয়ে গেছি। ভাইজান ও ভাইজান দেখো কে বলেছে তুই একা হয়ে গেছিস? আমি যে তোর দাদা এখনো রয়েছি। ভাইজান শোনো না, ভাইয়া বিলে থেকে ফিরে এসেছি, এবার ঘরে চলো, আমি তোমাদের কিছু খেতে দিই। ঠিক আছে বোন, ভাই চল। আচ্ছা। আমি শিকার থেকে ফিরে এসেছি, শিকার পেলাম না, জল পিপাসায় মনটা বেউসে দাদা! গেছে। ওই তোর কে আসছে? অসভ্য জানোয়ার
সাহেব অসময়ে এখন আপনার বাড়িতে? অসময়ে এসেছি আমি। কালিঞ্জির বনে আমি শিকার করতে গিয়েছিলাম, শিকার পেলাম না। শিকার করতে করতে বড়ই ক্লান্ত হয়ে গেছি। তাই তো ভেবে নিয়েছি সম্মুখে দেখা গেছে রফিক কাজীর বৈঠকখানা। তাই তো এইখানে চলে এলাম জল পিপাসা নিবারণ করতে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, দাদা আপনি বসুন। ভাই খালেক, যা এক গ্লাস শরবত নিয়ে আসাই যা। ঠিক আছে দাদা, আমি তাই যাচ্ছি। আচ্ছা রফিক কাজী, বলেন চেয়ারম্যান সাহেব। আমি আসার পথে যেই মেয়েটি বের হয়ে গেল সেই মেয়েটিকে ও এমনি তো আমার ছোট বোন। আপনার ছোট বোন, তার ছেলে মেয়ে কজন? একই চেয়ারম্যান সাহেব, একই বলছেন আপনি। আমার বোনের তো এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। তাহলে আপনাকে আমি একটি কথা বলি রফিক কাজী, বলেন চেয়ারম্যান সাহেব। ভালো পাত্র সন্ধান পেলে আপনার এই ছোট বোন ঘনুকে আপনি বিয়ে দিবেন? বোন যখন বিয়ে দিয়েছি না, ইনশাল্লাহ ভালো পাত্র পেলে তো বিয়ে দিবি। দাদা এই নিন চেয়ারম্যান সাহেব, পানি পান করুন। পানি ফেলে দিলেন কেন? আজ আমি পানি পান করব না। কেন? পানি পান করব সেদিন যেদিন আসবে চেয়ারম্যান দৌলতউদ্দিন। শুভ দিন। দাদা দাদা কিছু বলেছিস বল। না দাদা, তাহলে পানি ফেলে দিল কেন? কিছুই বুঝতে পারছি না দাদা। আমি বুঝতে পেরেছি রে ভাই, ওরা হচ্ছে বড় লোক মানুষ। ওদের মন যে খুব দিন চলে যায়, মনে হয় কোনো কিছু। ঠিক আছে চল, আমাদের বোনগুলো কি জানি পাক করেছে, চল আমরা খাওয়া ঠিক দাওয়া আছে করি। চলো। চলো ভাই। অপমান, শয়তান, ইতর ছোট লোক, ওই খুনুর রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। ওই সুন্দরী খুনাই ফুটন্ত গোলাপ, যেমন করেই হোক যেভাবেই হোক আমি চাই তাকে আমি বিয়ে করে আমার তাহলে আমি ওই ঘুনুকে পেতে হলে আমার প্রয়োজন আমার বাল্যবেলার বন্ধু ডক্টর রহমান খান। তাহলে ডক্টর রহমানকে কেমন করে আমি পাবো? এই কে আছিস আব্দুল হামিদ? মোরা বুলাইছেন মাইজা হুজুর। হ্যাঁ আব্দুল হামিদ, এই মুহূর্তে চলে যাবে আমার বাল্যবেলার বন্ধু ডক্টর রহমানের কাছে। তুমি তাকে বলবে চেয়ারম্যান দৌলতউদ্দিন আপনাকে ডাকে পাঠিয়েছে। আপনি এই মুহূর্তে চেয়ারম্যান দৌলতউদ্দিনের সঙ্গে দেখা করতে বলেছে। ঠিক আছে মাইজা হুজুর, মুই যাইমু আর আইমু। তাই যে না হয়। How are you? মাই ডিয়ার ফ্রেন্ড, বন্ধু, হাউ আর ইউ? I am fine. তারপর বলো বন্ধু, তুমি হঠাৎ করে তোমার বাড়ির পুরনো চাকর দিয়ে আমাকে কেন তোমার বৈঠকখানায় ডেকেছো? বন্ধু, আমি তোমাকে আমার বাড়ির চাকর দিয়ে ডেকে পাঠিয়েছি। আমি যে একটি ভীষণ বিপদে পড়ে গেছি। বিপদে পড়েছ?
বলো কি বন্ধু, তোমার এ ভাল্য বন্ধু থাকতে তোমার কোনো বিপদ হতে পারে না? বলো কি বিপদে তুমি পড়েছো? হ্যাঁ বন্ধু, আমি তা জানি। আমার এই বিপদের সঙ্গে সঙ্গী হবে ডাক্তার রহমান খা। তাহলে বসো বন্ধু, আমরা একটু ধূমপান করে নেই, তোমার দিলটা একটু ঠান্ডা করে নাও। তারপর আমি বলি, আবার বলো বন্ধু। হ্যাঁ বলবো বন্ধু, আমার এই বিপদে তুমি আমাকে সাহায্য করবে। অবশ্যই সাহায্য করব। আমি বন্ধু গিয়েছিলাম কালিঞ্জির বনে শিকার করতে। শিকার করতে? হ্যাঁ বন্ধু, তারপর? শিকার করতে করতে যখন প্রাণীর পিপাসা হয়েছে, তারপর আমি ছুটে গেলাম রফিক কাজীর বৈঠকখানায়। বৈঠকখানায়? রফিক কাজীর বৈঠকখানায় যাবার পথে এক সুন্দরী হুনাই বিবি বের হয়ে গেল। তাকে দেখে যে আমি উন্মাদ হয়ে গেছি। উন্মাদ হয়ে গেছে? হ্যাঁ বন্ধু, বলো কি বন্ধু? আমি যে তাকে চাই বন্ধু। একে বলছো বন্ধু? তোমার যে ঘরে স্ত্রী রয়েছে, তাছাড়া বিবাহযোগ্য মেয়েও রয়েছে। বন্ধু আমাকে হাসালে, বন্ধু আমাকে হাসালে। ওই পুরানো ভাব দিয়ে এখন আমি নতুন ফুলের গন্ধ নিতে চাই বন্ধু। নতুন ফুলের গন্ধ নিতে চাও, তাই না? হ্যাঁ বন্ধু। তাহলে তুমি ওই গুণকে চাও? হ্যাঁ বন্ধু, যেইভাবেই হোক, যেমন করেই হোক, ছলে ফলে কৌশলে ওই গুণকে আমি তাহলে গুণকে পেতে চাও, এটাই তুমি বলতে চাও? হ্যাঁ বন্ধু। তাহলে শোনো, আপাতত কিছু টাকার প্রয়োজন। টাকা? টাকা অর্থাৎ মানি লাগবে তোমার, তাই না? তাহলে বলো তোমার কত টাকার প্রয়োজন? এই 10,000? না, 20,000? না, 50,000? না বন্ধুরা, তাহলে বলো কত চাই? এত টাকা আপাতত লাগবে না। আপাতত 500 অর্থাৎ 500 টাকা হলেই চলবে। 500 টাকা? এটা কোনো ব্যাপার হইল বন্ধু? সামথিং ব্যাপার। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমার আন্দমহরে। আমি টাকা নিয়ে এখানে আছি। আমি তোমাকে দিব এক হাতে টাকা, আর আমি দেব তোমাকে সুন্দরী গুণ। তাহলে তাড়াতাড়ি নয় বন্ধু, যাও এই মুহূর্তে আমার জন্য টাকা নিয়ে এসো। চেয়ারম্যান দৌলতউদ্দিন, তুমি বলে গেছো সেই অতীতের কথা, কিন্তু না, চেয়ারম্যান দৌলতউদ্দিন, আমি বলে যাইনি সেই অতীতের কথা। আমি যখন বাংলাদেশের লেখাপড়া শেষ করি, তখন আমার ইচ্ছে হয় ডাক্তারি পড়ার। টাকার জন্য ছোট ছোট করছিলাম। ঠিক তখনই তুমি আমাকে টাকা দিয়ে সহযোগিতা করে। তোমার টাকা দেওয়ার পিছনে একটি মাত্র উদ্দেশ্য ছিল। আসলে আমি তোমার সেই চালাকিটা বুঝতে পারিনি। একদিন তুমি আমার এলাকায় এসেছিলে শিকার করতে, তখনই আমার ছোট্ট বোনটি নদী থেকে গোসল করে ভেজা শরীরে বাড়ি ফিরছিল। ঠিক তখনই তোমার কুচক্রি দৃষ্টিটুকু পড়েছিল আমার সেই ছোট্ট বোনটির ওপর।
তখন থেকে তুমি সুযোগ করছিলে কবে কখন কিভাবে আমার সেই ছোট্ট বোনটির উপর কলঙ্কের কালিময় লেপন করে দেবে। আমি যখন বিলেতে ডাক্তারি পড়তে যাই তখনই তুমি একদিন গভীর রাতে চুপি চুপি আমার বাড়ি এসে আমার ছোট্ট বোনটির ঘরে প্রবেশ করে জোর করে তার উপর কলঙ্কের কালিময় লেপন করে দিয়েছিলে। শুধু সেখানে ক্ষান্ত হওনি চেয়ারম্যান দৌলতে আমার ছোট্ট বোনটি যখন বলেছিল আমি তোমার কুকর্তের কথা লোক সমাজে ফাঁস করে দেব, তখন তুমি ক্ষুব্ধ হয়ে তাকে গলা টিপে হত্যা করেছিলে। আর আমি বিলেত থেকে ফিরে এসে যখন তোমার কুকর্তের কথাগুলো শুনতে পাই তখন আমি নীরবে নিস্তব্ধ হতাম। কারণ তখন ছিলাম আমি গরিব, তুমি ছিলে বিত্তবান, তোমার ছিল অনেক টাকা। আর আমি জানি টাকা যখন পৃথিবীতে কথা বলি করে নেই নীতি আদেশের মুখ বন্ধ হয়ে যায়। কিন্তু আমার সেই ছোট্ট বোনটি আজ কবর থেকে চিৎকার করে বলতে প্রতিশোধ জানো, প্রতিশোধ নে, প্রতিশোধ নে, প্রতিশোধ নে। তাই তো টাকা সেদিন থেকে বন্ধু, কার প্রতিশোধ নিতে চাচ্ছ বন্ধু? বন্ধু মানে ওই যে বিলেত ডাক্তারি পড়তে গিয়েছিলাম, সেখানে একটি নাটক করেছিলাম, সেই নাটকের রিহার্সাল করছিলাম বন্ধু। টাকা দিয়েছ? তুমি আমার সঙ্গে কোনো চালাকি করছো না তো? না বন্ধু, কি বলছো তুমি? চালাকি করবো কেন? তাহলে তুমি চেয়েছো টাকা আর আমি চেয়েছি তোমার কাছে সুন্দরী গুরু। এই নাও বন্ধু টাকা। শোনো বন্ধু, তুমি দিবে আমাকে টাকা আর আমি দেব কে? সুন্দরী গুরু। তাহলে আর দেরি নাই বন্ধু, তুমি অপেক্ষা করো। আমি এই মুহূর্তে ছুটে যাব রফিক কাজীর বাড়ি। রফিক কাজীর বাড়ি গিয়ে রফিক কাজীকে তার বোনের বিয়ের প্রস্তাব দেব। তাহলে যদি রাজি হয় তাহলে ভালো, আর যদি রাজি না হয় তাহলে যে কেমন করে রাজি করাতে হয় তাই ডাক্তার রহমান খান খুব ভালো করে জানা আছে। বন্ধু, গুড বাই। এই কথাটা যেন মনে থাকে, তা না হলে আমি হলাম চেয়ারম্যান দলিল উদ্দিন। আমার সঙ্গে যদি কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে তুমি মনে রেখো এই চেয়ারম্যান দলিল উদ্দিন তোমাকে কিছুতেই ছাড়বে না, কিছুতেই না, কিছুতেই না। পিতা মৃত্যুর পর থেকে কাকা আমাকে সুনজরে দেখতে পাচ্ছে না, আমার স্কুলের লেখাপড়া বন্ধ করে দিয়েছে, এমনকি একটি টাকা চাইলে আমাকে দিচ্ছে না। পিতা তো বলেছিল, ওরে তুতা, তুই যদি বিপদের সম্মুখীন হোস তাহলে মুম্বাই হাজিকে ডেকে তার সঙ্গে পরামর্শ করে নেবে। আব্দুল হামিদ, আমি বলছিলাম কি আমি আর লেখাপড়া করবো না দাদা। কি বলছিস খালেক? হ্যাঁ দাদা, তোমার বয়স হয়েছে, তাছাড়া আমি চাকরি করলে সংসার ভালো মতো চলবে। আরে ভাই না, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি তোদেরকে লেখাপড়াই করে দিয়ে দিব। কেন তুমি বুঝতে পারছো না দাদা? বনুর বিয়ের বয়স হয়েছে, তুমি বৃদ্ধ। আরে কে? দাদু? আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম, রহমতের কালাম। আমি যার বন্ধা, তুমি তার গোলাম। বসুন দাদু। এই রবি কাজী, এই অসভ্যটা কাটা রে, এই জাহাজের মতো একটু মাথা আছে। সে আমাদের ডাক্তার সাহেব, আমাদের ডাক্তার সাহেব। ডাক্তার, এই ডাক্তার আবার কাটায়। আরে দাদু চিনতে পারছেন না? হ্যাঁ, বিলে থেকে লেখাপড়া শিক্ষা ডাক্তার সাহেব।
এবার এই পদ্মা ছড়ার মুখ হানকি ছোড়া লাউ ছোড়ার মুখ কত ছোড়া হে আবার ডাক্তার শুরু করবে এই রে নাম 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 বলছি এই, আরে, এই তোর বাবা তোমার সামনে বইয়া চেয়ার বসে না আবার এই দেখছো এই 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 আমার তো আমার তো আমার তো তোর কইতাছি আরে তোর কইতাছি নকল হাজি, তুমি যে হজের নাম করে মুম্বাই থেকে ফিরে এসে নাম দিয়েছ হাজি। কয়টি সোরের গোলের চোর হানকি ছোড়ার মুখ বদ্দা ছোড়া মুখ লাউ ছোড়া কইল কি নাকি কথাটা কইল কি শোনো নকল হাজি, বেশি বাড়াবাড়ি করলে আমি তোমার পাটনা বাড়িগুলো ছিঁড়ে উড়িয়ে দেবো। এই 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 খালেক আমরা করবি থামুন না। নিজেই টাইম না যাবো আরে দাদু থামুন না। মেরো ধরে শোনো রফিক কাজী, আমি শেষবারের মতো বলছি, তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? আমি এক কথা কোনোবার দুইবার বলি না, একবারই বলেছি আমি এই বিয়েতে রাজি না না না। বলো রফিক কাজী, আজ তোমার বাড়িতে এসেছে বলে তুমি যে অপমান আমাকে করেছ, কিন্তু একটি কথা মনে রেখো, এই অপমানের প্রতিশোধ যদি গড়াই গন্ডা হাসিল করতে না পারি, তবে তুমি ফেলে যাবো নাম, ডাক্তার গোলাম খাঁ। রফিক কাজী খালেক, ডাক্তার সাহেব, কথাটা মনে থাকে যেন। শোনো রফিক কাজী, হ্যাঁ দাদু, আমি এই তোমার একটা বিবাহ যোগ্য বই আছে না, হ্যাঁ আছে। আমি তার একটা সম্বন্ধ নিয়ে আসছিলাম। হ্যাঁ দাদু, ভালো সম্বন্ধ হলে আমার বোনকে তো বিয়ে দিব। আরে ভালো সম্বন্ধ মানে এর থেকে ভালো সম্বন্ধ আর হতে পারে না। কে তাহলে দাদু? এই যে শালগ্রাম নিবাসী মহরম মোহাম্মদ লাল মিয়ার ছেলে মোহাম্মদ তোতা মিয়ার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ দাদু, হ্যাঁ। প্রথমে কি আমার বোনকে বিয়ে করতে সম্মতি হবে? আরে তো সম্মতি না তাহলে এ দাদু এসেছে কি জন্য? ঠিক আছে দাদু, প্রথমে যদি আমার বোনকে বিয়ে করার সম্মতি হয়, চেয়ারম্যান সাহেব রাতে মানুষ না বুঝে তুমি মারলে আমাকে সামান্য একটি বোনের বিয়ের ব্যাপারে তুমি আমাকে মারলে। এই শিশুকাল থেকে লালন পালন করে বড় করেছ, কোনদিন একটি কাটার আচর পড়তে দাওনি, আজ কোনোর বিয়ের ব্যাপারে তুমি আমাকে একটি মারলে। ঠিক আছে দাদা, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার বেলায় বলে যাচ্ছি দাদা, কোনোর বিয়ের ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না দাদা, কোনো কথা বলবো না। আহা এই যে খালেক হয়ে থেকে পোলাপান মানুষ চলে গেছে, এ দুদিন পর ঠিক হয়ে যাবে। তাহলে এই বিয়েটা দিন তারিখ ঠিক করি। ঠিক আছে দাদু, আপনি যেদিন ভালো মনে করে আপনি সেদিন ঠিক করে। তাহলে আগামী জুম্মার নামাজের পর আমরা বর জাতি সেজে তোমার বাড়িতে আসবো। দাদু, এত তাড়াতাড়ি ডেট, আমার কাছে যে টাকা পয়সা নেই এখন দাদু। আরে সেই জন্য তোমাকে চিন্তা করতে হবে না, এই দলনের খরচ সবে দিবে। ঠিক আছে দাদু, তাহলে আমি সেই ডেটে রাজি আছি। তাহলে আমাকে একটু আগিয়ে দিয়েছ। চলো দাদু, চলো। এই যে গুনাই গুনাই এই যে গুনায় দেখি তোমার মুখ খাটাকে দেখাও তো।
মাশাআল্লাহ তোমার যে নয় নমুনায় নয় গঠনে মনে হয় আমি ওই বুড়া বসে একটু লডর বডর লডর বডর লডর বডর টাকা বুঝতে পারছি না দাদু বাড়িতে পাঠিয়েছি রবি কাজের বাড়িতে এখনো কোনো সংবাদ নিয়ে আসছে না এত বিলম্ব হচ্ছে কেন তাহলে কি আসসালামু আলাইকুম দাদু ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম বলুন কি সংবাদ দাদু আজকে রে গুল বাজবে বাজি বাজবে রে শালা বাজবে গুল বাজবে সুন্দর সীমানা বলে আমার কেন আজ খুলেছে সেরে লক্ষ্মী দাদু বসো। দাদু একটি কথা বলবো বলো আসলে আমি ভাবছি আমার হাতে একটি টাকাও নেই বিয়ের আসবাবপত্র আমি কি দিয়ে কিনবো তুমি বলো তাই তো আপনার বিয়ের যত খরচ আছে মুই দিমু আব্দুল হামিদ হ্যাঁ হুজুর কি বলছিস তুই তুই টাকা দিবি আমি টাকা দিব তোর কাছে টাকা আছে আছে আমার কাছে অনেক টাকা আছে ঠিক আছে দেখি কত টাকা আছে হুজুর আপনি একটু দাঁড়ান মুই যাইবো আর টাকা লইয়া আইবো ঠিক আছে দেখি হ্যাঁ হুজুর আরে ও কাল্লা বেত্রা কাল্লা এই মনে ভুলাইছেন আরে হুন এই যা বলুন এদিকে এদিকে আয়। এই শুরু কর তার বিয়া চাই দরবার একটু পয়ে পরিষ্কার করতে হবে এই ডাক তোর বিবিদেরকে ডাক হ্যাঁ ডাক দাহি ডাক হ্যালো গিন্নি বলি হে গেলে কোথায় বাড়িঘর পরিষ্কার করে কাজ পেয়েছি হে গিন্নি ও আমার গিন্নি এদিকে একটু আসো না ও আমার গিন্নি এদিকে একটু আসো না আরে ঘরে আছে টাকার শাড়ি পিন্ধিয়া আসো না আরে ঘরে আছে নতুন শাড়ি পিন্ধিয়া আসো আমার বন্ধু ডাক্তার রহমানকে পাঠিয়েছি রফিক কাজীর বাড়িতে ঘোড়াইকে আমার সঙ্গে বিয়ে দেবে তার প্রস্তাব নিয়ে। কিন্তু এখন যে ডাক্তার রহমান খা আসলো না তা যে কিছুই বুঝতে পারছি না। মাই ডিয়ার ফ্রেন্ড আরে ও তাহলে বসো বন্ধু। আচ্ছা বন্ধু, তোমাকে আমি যে কাজের জন্য পাঠিয়েছি রবিক কাজীর বাড়িতে সুন্দরী গুনার জন্য আমার বিয়ার প্রস্তাব নিয়ে, তার কি খবর? শোনো বন্ধু, আমি রফিক কাজের কাছে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছি। আচ্ছা, সে তোমার প্রস্তাবকে প্রত্যাখ্যান কি করে। বলছো বন্ধু? তাহলে কি রঘু সুন্দরী গুনাইকে আমি পাবো না বন্ধু? পাবে বন্ধু, পাবে। সে ব্যবস্থা আমি করে এসেছি। কি ব্যবস্থা করে এসেছো বন্ধু? রফিক কাজের ছোট ভাই খালেককে আমাদের এই বৈঠকখানায় নিমন্ত্রণ করেছি। সে এখনই হয়তো আমাদের এখানে এসে পড়বে। হ্যালো হ্যালো, হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ খালেক? কেমন আছো খালেক? ভালো আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। বসো বন্ধু। এখন বলুন কেন আমাকে আসতে বলেছেন? বলবো বন্ধু, অবশ্যই বলবো। এসেছো যখন অবশ্যই বলবো, তবে তার পূর্বে আমরা একটু আনন্দ ফুর্তি করে নেই। আনন্দ ফুর্তি? হ্যাঁ, আনন্দ ফুর্তি। কারণ তুমি হয়েছে হাই সোসাইটির একজন। আমাদের আনন্দ ফুর্তির অবশ্যই প্রয়োজন আছে। এই কে আছিস? নর্তকীকে পাঠিয়ে দে। কেমন লাগলো?
ভালো অনেক ভালো। এবার এবার বলো বলুন, আমাকে কেন আসতে বলেছেন? বলো তোমার বোন গুনুকে আমার দোস্তের হাতে তুলে দেবে? আমার দাদা যে এখানে রাজি নেই, সেখানে আমি কেমন করে রাজি হব? খালেক, ভেবে দেখো, তোমার একমাত্র বোন গুনুকে যদি আমার দোস্তের হাতে তুলে দাও, আর বোন সুখেই থাকবে। ডাক্তার সাহেব, এখানে এসে যে দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখে কোনো ভাই তার বোনকে একটা বেঈমানের হাতে তুলে দেবে না। আমি জানতে চাই তুমি তোমার বোনকে আমার দোস্তের হাতে তুলে দেবে কিনা? আমার জীবন থাকবে না। এবং থাকতে নয়, না। তাহলে বুঝতে পারবে এখন তার কেমন মজা। আমি হলাম এই শালক গ্রামের চেয়ারম্যান দলিলউদ্দিন। আমি তোমাকে ভালোই ভালোই বলছি, আমার সঙ্গে তোমার ছোট বোন বিয়ে দিলে তোমার বোন সুখে শান্তিতে থাকবে, রাজ রানী হয়ে থাকবে। বলো তুমি রাজি কি না? না চেয়ারম্যান সাহেব, না। আমি চাই না সেই রাজরানী আমার বোন যদি সুখে শান্তিতে থাকতে পারে। আমি ব্যবস্থা করব। আমি কোথায় যাবে? এখানে আসার পথ আছে, কিন্তু যাবার কোনো পথ নেই। আমি বলছি, বলো তুমি রাজি কিনা? না, আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব। আরে শোনো, আমি চেয়ারম্যান, তাই তোমাকে ভালোভাবে বলছি, এখনো তুমি ভেবে চিন্তে করে দেখো, আমার সঙ্গে তোমার ছোট বোন ওই সুন্দরী গুনাইকে বিয়ে দিবে না? আমি ভেবেচিন্তে উত্তর দিয়েছি, যেখানে আমার দাদা রাজি নেই সেখানে আমি রাজি নেই। আমি কিছুতেই আপনার সাথে আমার বোনকে তুলে নেব না। সোজা করে তোলাম, আঙ্গুলটা একটু বাঁকা করে দিতে হবে। শোনো খালেক, আমি জীবন ভর দেখে এসেছি পূজা আঙ্গুলে কখনো জি উঠে না। তাই তো চেয়ারম্যান দলিলউদ্দিন কেন আছে, তবে তোমাকে রাজি করাতে হবে। আমাকে যেতে দিন। না, আমি দেব না আমার বোনকে কিছু। বলো রাজি কিনা? বলো রাজি কিনা? না, আমি বেঁচে থাকতে আমার বোনকে। বলো দোস্ত, জানোয়ারটা ছাড়া সে কিছুতেই রাজি হবে না। তাই বলছি, তোমার বোবা জানোয়ারটা ব্যবহার করো। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমি চলে যাব, আমি চলে যাব। আমাকে খালেক! দোস্ত, বুঝতে পেরেছি দোস্ত, এভাবে কাজ হবে না। আমাকে যেতে দিন। সরে আসো বন্ধু। খালেক, এদিকে তাকাও। খালেক, দেখতে পাচ্ছ আমার হাতে এটাকে? পিস্তল। শোনো,
আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করব। এর মধ্যে যদি তুমি রাজি না হও তাহলে আমার পিস্তলের গুলিতে নাম্বার 1 না নাম্বার 2 আমি যে বলেছি তোমার এই বুবা জানোয়ারটা তুমি তাকে ব্যবহার করো। নাম্বার আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। বন্ধু, কিছু মনে করো না বন্ধু, আসলে ডাক্তার আমি সাহেব, তোমাদের সাথে একটু ইয়ার্কি করেছিলাম। ডাক্তার সাহেব, আমি তো রাজি হয়েছি, কিন্তু আমার দাদা। শোনো খালেক, তোমার দাদা কিভাবে রাজি হবে সব ব্যবস্থা আমি করে দেব। সত্যি? হ্যাঁ শোনো, আমি যখন বিলেতে ডাক্তারি পড়তে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি একটি মেডিসিন আবিষ্কার করেছিলাম। আর সেই মেডিসিন যদি তুমি সদ্বদির সঙ্গে মিশ্রিত করে তোমার দাদাকে খাইয়ে দিতে পারো তাহলে আপনি আজ রাজি হয়ে যাবে। সত্যি বলছেন? শোনো খালেক, আমার বন্ধু ডক্টর রহমান খা বিলাত থেকে লেখাপড়া করে ডাক্তারি বিদ্যা ফাঁস করে একটি মেডিসিন আবিষ্কার করেছে। সেই মেডিসিন যদি তোমার দাদাকে খাইয়ে দাও তাহলে তোমার দাদা আমনি আমনি রাজি হয়ে যাবে। এই জমিদার শালুক গ্রামের জমিদার চেয়ারম্যান দৌলতদের সঙ্গে বিয়ে দিতে তোমার কিছু করতে হবে না। এই নাও সেই মেডিসিন। শোনো, এই মেডিসিন শরবত কিংবা দুধের সঙ্গে মিশ্রিত করে তোমার দাদাকে খাইয়ে দেবে। কথাটা মনে থাকবে? হ্যাঁ, এই মেডিসিন খাওয়ালে আমার দাদা সত্যি রাজি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজি হয়ে যাবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। না, খালেক, তুমি যে মেডিসিন তোমার দাদাকে খাইয়ে দেবে তুমি সাবধানে খাইয়ে দিবে, কেউ যেন দেখতে না পায়। সাবধানে? হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যাবার বেলায় আপনাদের দুজনকে দুটি কথা বলে বলে যাচ্ছি। যাও, কি বলতে চাও? এই ঔষধ খাইয়ে যদি আমার দাদার কোনো ক্ষতি হয় তাহলে তাহলে শালুক গ্রামের সবাই আপনাদের ক্ষমা করলো। আমি খালেক কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। ক্ষমা করবে না। ক্ষমা দোস্ত, ক্ষমা না। তুমি ভালো কি মিশ্রিতকে মেডিসিন দিয়েছো? শুনতে চাও বন্ধু এতে কি দিয়েছে? আমি শুনতে চাই। তাহলে শোনো, এতে আছে, এতে আছে, এতে আছে কাল কেটে শোনো বন্ধু, এই বীজ যদি তার দাদাকে খেয়ে দিতে পারে তাহলে তার দাদা এই পৃথিবী থেকে চিরতরে হয়ে যাবে। আমার আর তোমার পথের কাটা বলেছে যে চলো বন্ধু। তাহলে চলো বন্ধু, এবার আমরা নিশ্চিন্ত হলাম খালেকের দাদা মরে যাবে আর এই সুযোগে আমি পাবো সুন্দরী গুণ।
একটি আগুনের ফুলকি, যেমন সমস্ত গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, তেমনি একটি সুন্দরী নারীর রূপ একটি পুরুষকে রাজপ্রাসাদ থেকে আনতে পারে কঠিন। চেয়ারম্যান দৌলুল উদ্দিন, আমিও দেখে দেব তোমার সিন্ধুকে কত টাকা আছে, সেই টাকা আমি আনতে 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 একটা তোমাকে আমি পথের ভিখারি বানাবো। তবে আমার নাম খানে খান বাহাদুর, ডাক্তার রহমান খান।